এদেরও পুনর্বাসনের ক্ষেত্রেও হয়তো তৈরি করতে চাইছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, এই বিষয়গুলো ঘুরে ফিরে মানুষের মনে প্রশ্ন তৈরি করছে। এবার আমি একটু ভিন্ন কথায় আবার আসি। একটি রাষ্ট্রে সংখ্যা গরু কিংবা সংখ্যা লঘু জনগোষ্ঠীর সদস্য হওয়া না হওয়ার উপর দেশের নাগরিকদের নিরাপত্তা কিন্তু নির্ভর করে না, যে কথাটি আরো বিভিন্ন বক্তব্য এসেছে। আমরা যদি পেছনের দিকে দেখি, দেখব পলাতক স্বৈরাচারের সময়ও কিন্তু বর্বর যে বন্দিশালা, আয়নাঘর, অন্ধকার প্রকোষ্ঠ, বছরের পর বছর সেখানে বিনা বিচারে বন্দী মানুষরাই কিন্তু এর সবচেয়ে বড় উদাহরণ। দেশে গণতন্ত্র এবং আইনের শাসন না থাকলে কথিত সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু অর্থাৎ আপনি কিংবা আমি, আমরা কেউই কিন্তু নিরাপদ নয়। এমনকি ক্ষেত্র বিশেষে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। রাষ্ট্রে যদি গণতন্ত্র এবং আইনের শাসন গণতন্ত্র এবং আইনের শাসনে নিশ্চয়তা দিতে পারে না নিরাপত্তা, দেশে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করা অন্যতম জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠা। নির্বাচিত সরকার জনগণের মুখাপেক্ষি করে দেওয়া হলে দেশে গণতন্ত্র এবং আইনের শাসন টেকসই হয়ে ওঠে, যা গণতান্ত্রিক দেশগুলোর বড় সরকারকে জনগণের কাছে মুখাপেক্ষি এবং দায়বদ্ধ না করে উল্টো নাগরিকদের নিরাপত্তার জন্য এক ধর্মের মানুষকে মানুষের মুখোমুখি করে দেওয়া হয়। এতে বরং রাষ্ট্র এবং সরকারের অসহায় চেহারাই কিন্তু ফুটে ওঠে। প্রিয় ভাই বোনেরা, আমি প্রায়শই আমার আলোচনায় একটি কথা বলে থাকি, সেটি হলো সংখ্যা লঘু কিংবা সংখ্যা গুরু। এইগুলো হচ্ছে একটি রাষ্ট্রে ধর্ম, বর্ণ, পরিচয়ের ভিত্তিতে নাগরিকদের বৈশিষ্ট্য বা সংখ্যা নির্ণয়ের জন্য একটি শব্দ। খ্রিস্টান ধর্মে বিশ্বাসী আপনি কিংবা আপনারা যারা বাংলাদেশে অবস্থান করছেন, ধর্মীয় ভিত্তিতে বিশ্বাসের ভিত্তিতে পরিসংখ্যানে আপনি এখন সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য। একইভাবে আমি এই মুহূর্তে ইংল্যান্ডে, এখানে আমি সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য। আপনি এখন ইংল্যান্ডে আসলে কিংবা আমি বাংলাদেশে ফিরে গেলে সংখ্যালঘু কিংবা সংখ্যালঘু গরু এই হিসাবটি কিন্তু সঙ্গে পাওয়া যাবে। এর অর্থ আমাদের যার যার ধর্মীয় বিশ্বাস কিংবা অবিশ্বাস যাই থাকুক, ভৌগোলিক সীমাবেদে দিন শেষে আমরা একই মানুষ। কখনো আমরা কেউ সংখ্যালঘু, আবার কখনো আমরা কেউ সংখ্যালঘু। কে সংখ্যালঘু কিংবা কে সংখ্যাগুরু কোনো সভ্য রাষ্ট্রে এইভাবে নাগরিকের পরিচয় নির্ধারিত হয় না। এ কারণে আমি বলে থাকি, আধুনিক রাষ্ট্র এবং সমাজে দেশের জনগোষ্ঠীকে সংখ্যালঘু বা সংখ্যালঘু হিসাবে বিবেচনা করা সৃষ্টি এবং একটি অমার্জনীয় অপরাধ। সম্মানিত নেতৃবৃন্দ, 1971 সালে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিশ্বাস অবিশ্বাস কিংবা সংশয়বাদী আমরা সকলে মিলেই কিন্তু মুক্তিযুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। একইভাবে কিন্তু খেয়াল করে দেখবেন গত 1.5 দশক সেখানে প্রতিটি ধর্মের মানুষের অংশগ্রহণ ছিল। আজকে অনুষ্ঠানের সভাপতি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি আপনারা যারা করেছেন আপনাদের বক্তব্য এই বিষয়ে একইভাবে 2024 সালে ধর্ম, বর্ণ, নির্বিশেষে অবিশ্বাসী কিংবা সংশয়বাদী আমরা সকলে মিলেই কিন্তু জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ এবং জনগণের আমার এলাকায় কাজ করব না, আমার এলাকায় হাতে আছে, আমি আমার এলাকায় কাজ করব, আমার এলাকায় সময় দিতেছি। এই দেশটা আমাদের এই দেশটা এই দেশের তোর এলাকাতে যে কেউ মানা করবো? তুই জায়গায় সাংবাদিক, তোর এলাকার লোক জানে ফ্যাসিবাদী স্বৈরাচারের জননী দেশ ছেড়ে পালানোর পর ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি বাংলাদেশী নাগরিকের সামনে দেশে গণতন্ত্র, সুশাসন
মানুষের অধিকার প্রতিষ্ঠা এক অপার সুযোগ তৈরি হয়েছে। ঐক্যবদ্ধভাবে আমাদের অবশ্যই এই সুযোগটিকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ইনসাফ ভিত্তিক মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। এবং সেটি প্রতিষ্ঠার জন্য আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এখনই শ্রেষ্ঠ সময়। রাষ্ট্র গণতান্ত্রিক না হলে, রাষ্ট্রে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত না থাকলে